প্রায় ৭০০ বছরের পুরনো ভুতুড়ে মঠ, যার নেপথ্যে রয়েছে শ্রেষ্ঠত্বের বড়াই। রাতের কথা তো বাদ, দিনের বেলা আশেপাশে কেউ আসতো না। বলছি চাঁদপুর জেলার ঐতিহাসিক লোহাগড় মঠের কথা। আজ আমরা ঢাকা থেকে চলে যাব চাঁদপুর এবং জেনে আসব এই ভয়ঙ্কর মঠের কাহিনী। ঢাকার সদরঘাট থেকে মাত্র ৩.৫ ঘন্টায় চলে যেতে পারবেন চাঁদপুর। আমরা সকাল ৭:২০ সোনারতরী লঞ্চে উঠে পড়ি, যার ডেকের ভাড়া মাত্র ১৮০ টাকা। এছাড়া নর্মাল চেয়ারে ২৫০ টাকা এবং বিজনেস ক্লাস চেয়ারে ৪০০ টাকা। চাইলে কেবিনে যেতে পারবেন, এই ক্ষেত্রে সিঙ্গেল কেবিন ৭০০ টাকা। সোনারতরী লঞ্চ মুন্সিগঞ্জে ঘাট দিয়ে ১১টায় পৌঁছে যায় চাঁদপুর। চাঁদপুর নেমে আমরা একটা সিএনজি নিয়ে নেই লোহাগড় মঠের উদ্দেশ্যে। লোহাগড় মঠ চাঁদপুর জেলার ফরিদগঞ্জে অবস্থিত। যেতে সময় লাগবে প্রায় ৪০ মিনিট। চাঁদপুর লঞ্চঘাট থেকে এর দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। লোহাগড় মঠে যাওয়ার জন্য আমাদের সিএনজি ভাড়া পড়েছিল ৩৫০ টাকা। আপনারা চাইলে ৮০০ টাকায় রিজার্ভ নিয়ে নিতে পারবেন। এই মঠে যাওয়ার পথ প্রথমে ভালো থাকলেও পরে ছিল অনেকটাই খারাপ। প্রায় ৪০ মিনিট পর আমরা চলে আসি লোহাগড় মঠ। এখানে এসে দেখি আশেপাশে একদম জনমানব শূন্য। এখান থেকে পরে যাওয়ার উপায় আছে? কোনো কিছু তো নাই। ভিউয়ার্স, আমি এখন আছি চাঁদপুরের একটি ব্যতিক্রমী জায়গায়, যার নাম হলো লোহাগড় মঠ। এবং এটা কিন্তু একদমই ভিন্ন রকম একটি জায়গা। সাধারণত যারা চাঁদপুর আসে তারা কিন্তু এই জায়গাটা ঘুরতে আসে না। এবং এটা হলো একটা মঠ, একটা না, মূলত এখানে এখন ৩টা আছে এবং আগে কিন্তু 5টা মঠ ছিল। এবং এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। আজকের ভিডিওতে আপনাদের এই কাহিনীগুলো সম্পর্কে জানাবো। আর আমার পিছনে এই যে লোহাগড় মঠ, এই মঠ নিয়ে কিন্তু অনেক কাহিনী শোনা যায়। আসলে এখানে প্রায় ৭০০ বছর, মানে লোকশ্রুতিতে শোনা যায় প্রায় ৭০০ বছর আগে এখানে যে জমিদার ছিল, দুইজন ছিল। একজন হলো লোহা, একজনের নাম ছিল গড় আর কি। তো তারা ছিল 2 ভাই এবং তারা হলো অনেক প্রভাবশালী ছিল এবং তারা অনেক অত্যাচার করতো এখানকার মানুষকে। তো তারা তাদের প্রভাব দেখানোর জন্যই মূলত এই মঠ তৈরি করেছিল। এবং এখানে তখন 5টা মঠ ছিল, এখন 3টা আছে আর 2টা নেই। আর পাশে হলো এই ডাকাতিয়া নদী এবং এখানে পাশেই কিন্তু তাদের বাড়ি ছিল। সেখানে এখনও হয়তো তাদের কেউ একজন থাকে, আমি শুনেছি যতটুকু। আর এখানে এখনও মানুষের আসতে অনেকটা ভয় পায়। এবং আগে যখন জমিদার ছিল তখন কিন্তু এদিক দিয়ে এই নদী দিয়ে যখন নৌকা যেত, যেই মানুষের নৌকা চালিয়ে যেত তারাও কিন্তু প্রচুর ভয় পেত তাদেরকে, কারণ তারা খুব অত্যাচার করতো। এগুলো কি মানুষের মুখে শোনা যায়। এবং এখনও কিন্তু মোটামুটি নীরব এই জায়গাটা। আর এই যে 3টি মঠ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এবং আরেকটা কাহিনী শোনা যায়, এখানে মঠের একদম মাথার মধ্যে নাকি স্বর্ণের অনেক কিছু ছিল এবং সেটা নেওয়ার জন্য নাকি অনেক মানুষ এসেছিল, কিন্তু নিতে পারেনি, নেওয়ার চেষ্টা করে আহত হয়েছে এবং অনেকে নাকি মারাও গেছে। মানে এগুলো আর কি মানুষের মুখে শোনা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মাঝখানের মঠ যেটা, আর এটা হলো ডান পাশেরটা, এটি একটু ছোট। আর সব থেকে বড় হলো এটা এখনও মোটামুটি সুন্দর লাগছে দেখতে। এবং 3টাই অনেক সুন্দর, এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন। লোকমুখে শোনা যায় একসময় লোহাগড়ের জমিদারদের শান বাঁধানো ঘাট কারুকার্যময় কেল্লা ছিল, যার অস্তিত্ব এখন নেই বললেই চলে। কল্পকাহিনীর গল্পও রয়েছে জমিদার লৌহ এবং গহরকে ঘিরে। স্থানীয়দের কাছে জমিদাররা তেমন ভালো মানুষ ছিলেন না। কথিত আছে একবার এক ব্রিটিশ ঘোড়া নিয়ে প্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, কেমন জমিদার এরা, রাস্তাগুলো এত খারাপ। জমিদারের কর্মচারীরা এ কথা শুনে লৌহ এবং গহরকে জানায়। এ কথা শুনে তারা রাস্তাটিকে সিকি ও আদলের মুদ্রা দিয়ে ভরিয়ে দেয়। লোকটি ফেরার পথে তা দেখে অবাক হয়ে গেলেন। তবে জমিদারদের কর্মচারীরা তার উপর অত্যাচার করে বলে শোনা যায়। এত কষ্ট করে আসবেন, এত সময় নিয়ে, এত টাকা খরচ করে আসার পরে আপনারা এই ধরনের ঐতিহাসিক জিনিস, এখানে অনেকের কাছে এটা মনে হইতে পারে শুধুমাত্র 2টা বিল্ডিং টাইপের, যেটা ভাঙা বিল্ডিং মনে হয় অনেকের কাছে, আর অনেকের কাছে অনেক ইতিহাসের সাক্ষী। তো
আপনাদের কাছে যেটা মনে হয়, আপনাদের কাছে এই ধরনের জিনিসের মূল্য কীরকম সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের ডিসিশন নিতে হবে যে এত কষ্ট করে এত দূর আসবেন কি আসবেন না। এটা একটা অনেক বড় জিনিস, এগুলো আপনারা নিজেরা চিন্তা ভাবনা করবেন, বিবেচনা করবেন। অবশ্যই এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা দেখতেই বুঝবেন যে এখানে আসলে কি কি আছে। তো ওই অনুযায়ী আপনারা নিজেদের চোখের সামনে এটা দেখবেন নাকি দেখবেন না, বা অন্য জিনিস দেখবেন নাকি কি করবেন, সেটা আপনারা ডিসিশন নিয়ে তারপরে এই জায়গাতে আসবেন। তো ভিউয়ার্স, এই হলো সেই লোহাগড় মঠ। আমরা এখন এটা দেখে হেঁটে হেঁটে যাচ্ছি। ওখান থেকে অটো সিএনজি নিয়ে ব্যাক করবো আবার চাঁদপুরের শহরের উদ্দেশ্যে, মানে চাঁদপুর লঞ্চঘাট যেখানে ওদিকে। আর এদিকের এলাকাটা কিন্তু একদম নির্জন, আশেপাশে তেমন কোনো ঘর বাড়িও নেই, একদম দূরে দূরে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম গাছগাছালিতে ভরা। আর আমরা তিনজনই আছি এখানে। আর এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, বিভিন্ন জায়গায় প্রচুর প্রজাপতি। এই যে এখানে প্রজাপতি, ওখানেও অনেক প্রজাপতি ছিল। আর এখানে বালু এনে রেখেছে, হয়তো এখানে কোনো ঘর টর তৈরি হচ্ছে। আর এখানে এই যে বাঁশ গাছ, অল্প কিছু বাঁশ গাছ আছে, বিভিন্ন রকম গাছ আছে। এই যে এখানে 2টা প্রজাপতি, সব দিকে যে এখানে অনেক প্রজাপতি, সাদা সাদা। এখানে আর আমরা সিএনজি নিয়ে চলে এসেছিলাম ডাইরেক্ট। বাট আমরা যদি রিজার্ভ নিতাম হয়তো খরচটা বেশি হতো, কিন্তু তখন ওই সিএনজিতে যেতে পারতাম। আর যেহেতু রিজার্ভ নিইনি, তাই এখন আবার একটু হাঁটতে হচ্ছে। তো আপনারা রিজার্ভ নিতে পারেন। আমাদের ভাড়া নিয়েছে 350 টাকা। 350 টাকা দিয়ে এই পর্যন্ত এসেছে একদম লঞ্চ ঘাট থেকে। তো যদি রিজার্ভ নিয়ে আসেন হয়তো 800, 900 বা 1000 চাইতে পারে, একটু দাম দর করে নেবেন। আমাদের কাছ থেকেও 400, 450 চেয়েছিল। আর এখন দুপুরবেলা যেহেতু প্রচুর রোদ, আপনারা অবশ্যই সিএনজি রিজার্ভ করে আসবেন, কারণ আমরা কিছুক্ষণ পরে রাস্তা হারিয়ে ফেলি। এদিকে রাস্তায় কোনো মানুষ খুঁজে পাচ্ছিলাম না। আর আমার নেট আসে যায় কি ও এই দিক দিয়ে, এই যে দিক দিয়ে, কারণ এই যে আমরা এইটা দিয়ে ঢুকছিলাম। সত্যি সব আমি গেছিল। হ্যাঁ, কিছু দূর যেতে একজন স্থানীয় লোকের দেখা পাই। তাকে জিজ্ঞেস করার পর তিনি বলেন তার সাথে যেন যেতে থাকি। আমরা ম্যাপে নেট কাজ করছে না, একদম নো সার্ভিস। 3 জন। যেতে যেতে একটা রিক্সা আসলেও তিনি বলেন রিক্সা লাগবে না। ওখান থেকে আচ্ছা। ভাগ্য ভালো, অনেকক্ষণ পর একটা অটো সামনে পেয়ে যাই। অটো থেকে নেমে সিএনজি নিয়ে আবার চলে যাই চাঁদপুর শহরে। চাঁদপুর শহরে ঘুরে দেখতে পারেন বড় স্টেশন, যেখানে রয়েছে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া 3 নদীর মিলনস্থল। এছাড়া পাবেন ইলিশ চত্বর এবং অন্যতম চাঁদপুরের মাছের আড়ত। পাশেই পাবেন চাঁদপুর রেলওয়ে স্টেশন। চাঁদপুর থেকে বিকাল 5টায় লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন।